আজকের আলোচ্য বিষয় হলো ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন কি প্রথমে বলি। ফার্টিলাইজেশন হলো মেল প্রোনিউক্লিয়ের সাথে ফিমেল প্রোনিউক্লিয়ের ফিউশন। এর ফলে জাইগোট তৈরি হয়। ইনসেমিনেশন কথার মানে হচ্ছে স্পার্ম যখন ইজাকুলেট করছে ফিমেল ভ্যাজাইনাতে গিয়ে। ভ্যাজাইনাতে ইজাকুলেশন হয়ে যাওয়া মানে কিন্তু ফার্টিলাইজেশন নয়। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন ফার্টিলাইজেশন নয়। তাহলে আমি তোমাকে বলি, কারণ তোমরা জানো মেনস্ট্রুয়াল সাইকেলটা মোটামুটি 28 দিনের একটা সাইকেল, এবং মেনস্ট্রুয়াল ব্লিডিংটাকে যদি আমরা ফার্স্ট ডে ধরি, মোটামুটি সেই ব্লিডিংটা 6 ডেজ পর্যন্ত হয়। সেই সময়টায় কি হয়, একটা ওভারিতে উৎপন্ন যে এগটা ফার্টিলাইজ হচ্ছে না, তো সেই সময় সেই এগটা ফার্টিলাইজ না হওয়ার ফলে দেহ থেকে ভ্যাজাইনার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, এই সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে যাচ্ছে। তো সেই সময়টায় যদি মেটিং হয় তো ফার্টিলাইজ হওয়ার চান্সেস থাকে না, কারণ সেই সময়টা তো সেকেন্ডারি উসাইটটা থাকছেই না। আর অন্য ওভারিতে সেই সময়টা কি হয়, সেই সময়টা সিলেকশন প্রসেস অলরেডি হয়ে গিয়ে প্রাইমোডিয়াল ফলিকেল তৈরি হয়, এবং প্রাইমোডিয়াল ফলিকেলটা আস্তে আস্তে প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল হয়ে গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হয়, এবং 14 ডেজের মাথায় সেটা গিয়ে ওভিউলেশন হচ্ছে, মানে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল থেকে সেকেন্ডারি উসাইটটা রিলিজ করছে, এবং রিলিজ হয়ে সেটা ফিমব্রির মাধ্যমে ক্যাচ হচ্ছে। ফিমব্রিটা কি আমরা আগেই বলেছি, ফিমব্রিটা হলো ইউটেরাস থেকে একটা নালী, যেটা ফ্যালোপিয়ান টিউবের নালীর একটা অংশ। ফিমব্রি যেটা আঙ্গুলের মতো প্রজেকশন, সেই ক্যাচটা করে কি ক্যাচ করছে, সেকেন্ডারি উসাইটটাকে ক্যাচ করছে। এবার সেকেন্ডারি উসাইটটা ক্যাচ হয়ে গেলে সেই সেকেন্ডারি উসাইটটাকে ফিমব্রি থেকে অ্যাম্পুলা পর্যন্ত যেতে একটা সময় লাগে। সেই সময়টা মোটামুটি ধরো 3 দিন মতো লাগে। তো ফার্টিলাইজেশন 14 ডেজে ওভিউলেশন হচ্ছে, কিন্তু ফার্টিলাইজেশন পিরিয়ডটা আমরা মোটামুটি বলতে পারি যে সেটা হলো 12 থেকে 17 ডেজ পর্যন্ত। কারণ 14 ডেজ থেকে 3 দিন আরও বেশি লাগবে হলো অ্যাম্পুলার রিজিয়নে, ফিমব্রি থেকে অ্যাম্পুলার রিজিয়নে যেতে, তার মানে 14 + 3 মানে 17। আর আগের দুদিন কেন বলেছি, আগের দুদিন মানে যখন ওভিউলেশন মানে হচ্ছে তার আগে গিয়ে স্পার্মটা আরও 2 দিন ওয়েট করতে পারে অ্যাম্পুলার রিজিয়নে। তাহলে ফার্টিলাইজেশন যে টাইম সেটা হচ্ছে হলো 12 থেকে 17 পর্যন্ত মোটামুটি। তো এই ফার্টিলাইজেশন যে হচ্ছে সেই যে প্রসেসটা, সেটাই আমরা এই যে ফার্টিলাইজেশন হচ্ছে সেগুলো তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে হচ্ছে, সেই স্টেপটাই আমরা আলোচনা করব। আর এই টাইমের মধ্যে যদি ফার্টিলাইজেশন না হয়, মানে 12 থেকে 17 ডেজের মধ্যে যদি ফার্টিলাইজেশন না হয়, তাহলে কিন্তু সেই সেকেন্ডারি উসাইড অ্যাম্পুলার রিজিয়ন ক্রস করে ভ্যাজাইনার মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাবে। তার মানে 17 ডেজের পরেও যদি মেটিং হয়, সেই সময়ও কিন্তু অ্যাম্পুলার রিজিয়নটা পেরিয়ে গেলে সেই সময় যদি মেটিং হয়, সেই সময়ও কিন্তু কোনো রকম চান্সেস থাকে না ফার্টিলাইজেশন হওয়ার বা বেবি তৈরি হওয়ার। তো এই যে ফার্টিলাইজেশন প্রসেস, সেগুলোর অনেকগুলো স্টেপ আছে। চলো আমরা সেই স্টেপগুলো দেখি, কি কি স্টেপ আছে যার মাধ্যমে ফার্টিলাইজেশন হয়। এটা হলো ফার্টিলাইজেশন হওয়া স্টেপ। তো ফার্টিলাইজেশন এই মোটামুটি 6টা স্টেপের মাধ্যমে হয়। স্টেপগুলো কি কি, স্পার্ম ক্যাপাসিটেশন, কেমোট্যাকটিক মুভমেন্ট, নাম্বার 3 হলো অ্যাক্রোসোমাল রিয়েকশন, নাম্বার 4 পেনিট্রেশন অফ জোনা পেলুসিডা, নাম্বার 5 কর্টিক্যাল রিয়েকশন অ্যান্ড পলিস্পার্মি প্রিভেনশন, নাম্বার 6 ফিউশন অফ প্রোনিউক্লিয়াই অ্যান্ড জাইগোট ফরমেশন। তাহলে স্পার্ম ক্যাপাসিটেশন নিয়ে ফার্স্টে আমরা বলবো। স্পার্ম ক্যাপাসিটেশনটা কি, সেটা হলো স্পার্ম যখন এপিডিডাইমিসের মধ্যে থাকছে, তখন স্পার্মে যে অ্যাক্রোজোমাল রিজিয়নটা আছে, সেই অ্যাক্রোজোমাল রিজিয়নে গ্লাইকোপ্রোটিনের একটা আবরণ থাকে। এই যে গ্লাইকোপ্রোটিনের আবরণটা থাকে কেন, এই কারণ যাতে কোনো রকম স্পার্মের ক্ষতি না হয় সেই জন্য।
এই গ্লাইকোপ্রোটিন আবরণের জন্য স্পার্মের মোবিলিটি পাওয়ার ততটা থাকে না, মানে চলন ক্ষমতা থাকে না। কয়টাস বা ইনসেমিনেশনের পর যখন স্পার্ম ভ্যাজাইনাতে গেল তখন ওই স্পার্মের সংখ্যা মোটামুটি 10 কোটির মতো। তার মানে একবার যদি ইজাকুলেশন হয় তখন স্পার্মের সংখ্যা মোটামুটি 10 কোটি। এবার স্পার্মের মধ্যে কম্পিটিশন শুরু হবে, যেই মাত্র ভ্যাজাইনাতে ইজাকুলেট হলো তখন স্পার্মের মধ্যে কম্পিটিশন শুরু হবে, কে যাবে, কে দৌড়বে। তো ভ্যাজাইনা থেকে এক রকমের লুব্রিকেন্ট নিঃসরণ হয়, যেটা কি না স্পার্মের যে ওই বললাম যে স্পার্মে অ্যাক্রোজোমাল রিজিয়নে গ্লাইকোপ্রোটিন আছে, সেই গ্লাইকোপ্রোটিনটাকে ড্যামেজ করে। এর ফলে কি হয় যে সিমেনের মধ্যে যে ক্যালসিয়াম আয়নগুলো থাকে সেইগুলো কি করে সিমেনের মধ্য থেকে স্পার্মের মধ্যে ঢোকে, এবং যেই মাত্র না ক্যালসিয়াম আয়নগুলো স্পার্মের মধ্যে ঢুকবে তার ফলে কি হয়, স্পার্মের মধ্যে মাইটোকন্ড্রিয়ার এনার্জি জেনারেশন প্রসেস শুরু হয়। তো এনার্জি যদি পেয়ে যায় তখন কি হবে, এনার্জি পেয়ে গেলে স্পার্মগুলোর চলন ক্ষমতা চলে আসবে, তাহলে স্পার্ম দৌড়তে শুরু করবে। এই যে প্রসেসটা সেইটাকে বলছে স্পার্ম ক্যাপাসিটেশন। তাহলে এই যে ভ্যাজাইনাতে যদি এই স্পার্মের ক্যাপাসিটেশন হয় তখন স্পার্মটা দৌড়বে কোথায়, কোন দিক দিয়ে, থ্রু সার্ভিক্স রিজিয়ন। তাহলে এই স্পার্মের ক্যাপাসিটেশন হলে তাহলে সার্ভিক্স রিজিয়নের মধ্য দিয়ে দৌড়বে। তাহলে মোদ্দা কথা হলো যে এই যে স্পার্মের আগে যে অ্যাক্রোজোমাল রিজিয়নে গ্লাইকোপ্রোটিন যে আবরণটা থাকে তার ফলে স্পার্মের দৌড়তে পারছে না। এবার তারপরে যদি ওই ভ্যাজাইনাল রিজিয়ন থেকে যেইটা লুব্রিকেন্টটা যখন লুব্রিকেন্টটা যখন নিঃসরণ হচ্ছে তখন সিমেনের ক্যালসিয়ামগুলো স্পার্মের মধ্যে ঢুকবে, আর স্পার্মের ঢুকলে পরেই মাইটোকন্ড্রিয়া এনার্জি তৈরি হবে। এনার্জি তৈরি হলে এবার স্পার্ম দৌড়বে, এবার কে কত আগে যেতে পারে সেকেন্ডারি উসাইটের কাছে। এই যে স্পার্মের চলন ক্ষমতাটা পেলো, আগে চলন ক্ষমতা ছিল না, এই যে চলন ক্ষমতাটা পেলো সেইটাকে বলছে স্পার্ম ক্যাপাসিটেশন। মানে ধারণ ক্ষমতা তৈরি হলো, একটা ক্যাপাসিটেশন তৈরি হলো, ক্ষমতা তৈরি হলো। তো নেক্সট পয়েন্ট আছে হলো কেমোট্যাকটিক মুভমেন্ট। কেমোট্যাকটিক মুভমেন্টটা কি, আমরা জানি যে জোনা পেলুসিডার গায়ে ফার্টিলাইজিং বলে একটা প্রোটিন আছে। আগের ভিডিওতে আমি বলেছি জোনা পেলুসিডা 1, জোনা পেলুসিডা 2, জোনা পেলুসিডা 4 এগুলো আছে। তো এইগুলোর মধ্যে ফার্টিলাইজেশন বলেও একটা প্রোটিন আছে। আর এই অ্যাক্রোসোমের মধ্যে থাকছে হলো অ্যান্টি ফার্টিলাইজিং রিসেপ্টর। তো সবসময় মানে অপোজিট যেই পোলস থাকে, অপোজিট পোল সবসময় আকর্ষণ করে, আর যে মানে সেম যদি পোল হয় তাহলে সেটা বিকর্ষণ করে, মানে রিপালশন হয়। একটা হলো ফার্টিলাইজিং আর একটা হলো অ্যান্টি ফার্টিলাইজিং রিসেপ্টর, মানে প্রোটিন রিসেপ্টর আছে আর একটা হলো প্রোটিন আছে হলো জোনা পেলুসিডার গায়ে, আর রিসেপ্টর আছে হলো কোথায়, অ্যাক্রোসোমের গায়ে। তার ফলে কি হবে, কেমোট্যাকটিভ মুভমেন্ট হবে এবং কি হবে, স্পার্ম আর মানে ওভার দুটো অ্যাম্পুলার রিজিয়নের দিকে এগিয়ে যাবে। এই যে এই প্রসেসটা কেমোট্যাকটিক মুভমেন্টের এই প্রসেসটা প্রথম দেখা যায় হলো সি আর্চিনের মধ্যে। তো কেমোট্যাকটিক মুভমেন্টের মাধ্যমেও দুজনেই কিন্তু অ্যাম্পুলার রিজিয়নের দিকে এগিয়ে যাবে এবং ফার্টিলাইজেশন প্রসেসটাকে আরও দ্রুত করার চেষ্টা করবে। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হলো অ্যাক্রোসোমাল রিয়েকশন। অ্যাক্রোসোমাল রিয়েকশন কি, জোনা পেলুসিডার বাইরের দিকে কোন লেয়ারটা আছে তোমরা জানো, জোনা পেলুসিডার বাইরের দিকে আছে করোনা রেডিয়েটর একটা লেয়ার। এবার যদি জোনা পেলুসিডাতে ঢুকতে হয় তাহলে করোনা রেডিয়েটরকে ড্যামেজ করতে হবে। মানে করোনা রেডিয়েটর যখন পেনিট্রেট করে গেল তখন কোটি কোটি স্পার্মের মধ্যে তো অনেক করোনা রেডিয়েটরকে কীভাবে ড্যামেজ করবে, করোনা রেডিয়েটরকে ড্যামেজ করবে হলে অনেক স্পার্ম, তো কোটি কোটি স্পার্ম, সেই কোটি কোটি স্পার্ম থেকে যে এনজাইমটা রিলিজ হয়ে ওই করোনা রেডিয়েটরকে ধ্বংস করবে। দেখো
তোমরা এবার বলতে পারো যে এতগুলো স্পার্মের কি দরকার, আমাদের তো একটা স্পার্ম মাত্র পেনিট্রেট করছে, এতগুলো স্পার্ম, ওই যে এতগুলো স্পার্ম দরকার, ওই যে এনজাইমটা দরকার, একটা স্পার্মের এনজাইম দিয়ে তো করোনা রেডিয়েটার যে লেয়ার সেটাকে তো ড্যামেজ করতে পারবে না। অনেকগুলো স্পার্ম থেকে যে এনজাইম তৈরি হচ্ছে সেইটা দিয়ে করোনা রেডিয়েটার লেয়ারটাকে ড্যামেজ করবে। তারপরে কি হলো, এই যে করোনা রেডিয়েটারকে ড্যামেজ করতে কোন এনজাইমটা সবথেকে বেশি রিলিজ হয়, সেটা হলো হায়ালুরোনিডেজ। কি নাম? হায়ালুরোনিডেজ। তো করোনা রেডিয়েটার ড্যামেজ হচ্ছে, এই প্রসেসটা সেটাকে বলছে অ্যাক্রোজোমাল রিয়াকশন। অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ রিলিজ করে করোনা রেডিয়েটারকে ড্যামেজ করছে। তো এইটা একটা কিন্তু সিলেকশন প্রসেস, মানে এই যে ফার্টিলাইজেশনে একটা বেস্ট কোয়ালিটির বেস্ট কোয়ালিটির স্পার্ম সিলেক্ট হওয়ার একটা প্রসেস কিন্তু, কারণ যেগুলো ধরো আনফিট সেগুলো আর দৌড়তে পারবে না এবং করোনা রেডিয়েটার পর্যন্ত পৌঁছতে পারবে না। ঠিক আছে, আরেকটা কথা যেটা বলি সেটা হলো ইনভিট্রো ফার্টিলাইজেশনে কিন্তু এইরকম সিলেকশন প্রসেসটা হওয়া সম্ভব নয়, কারণ সেখানে কে ফিট কে আনফিট সেটা তো বুঝতে পারে না। ইনভিট্রো ফার্টিলাইজেশন মানে যেখানে ধরো কোনো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে প্রবলেম থাকছে তখন বাইরে এই ফার্টিলাইজেশন প্রসেসটা হচ্ছে। ইনভিট্রো কথাটার মানে হচ্ছে বাইরে হচ্ছে, ফিমেল বডিতে হচ্ছে না। তো সেখানে কোনটা ফিট আর কোনটা আনফিট স্পার্ম সেটা বোঝা যায় না, মানে সিলেকশন প্রসেসটা তখন কিন্তু হয় না। তো নাম্বার 4 যেই পয়েন্টটা বলবো সেটা হলো পেনিট্রেশন অফ জোনা পেলুসিডা। জোনা পেলুসিডাতে কী করে পেনিট্রেট করছে, যেই মাত্র না জোনা পেলুসিডাতে অ্যাক্রোজোমাল টাচটা হচ্ছে, মানে স্পার্মের অ্যাক্রোজোমের টাচটা হচ্ছে, তখন জোনা পেলুসিডা কী করে, কতগুলো এনজাইম সিক্রিট করে। সেগুলো কী কী? জোনালাইসিন, নিউরোমিনিডেজ, স্পার্ম লাইসিন, এইগুলো কতগুলো একটা এনজাইম এই কতগুলো এনজাইম রিলিজ করে। এর ফলে কি হয়, স্পার্ম জোনা পেলুসিডার মধ্য দিয়ে ঢুকতে পারে, কিন্তু এই জোনা পেলুসিডার মধ্য দিয়ে কিন্তু একটাই মাত্র স্পার্ম ঢুকতে পারবে। নেক্সট পয়েন্টটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওইখানে কিন্তু পলিস্পার্মি প্রিভেনশন হয়, মানে অনেকগুলো স্পার্ম ঢোকা বন্ধ হয়। জোনা পেলুসিডাতে আমি আগেই বলেছি যে একটা মাত্র স্পার্ম ঢুকতে পারবে। সেই পলিস্পার্মিটা কীভাবে প্রিভেন্ট হয় সেটাই বলবো, কারণ হিউম্যান যে ফার্টিলাইজেশন সেটা হলো মনোস্পার্মি, মানে একটা মাত্র স্পার্ম ঢুকবে। এটা দুটো প্রসেসের মাধ্যমে প্রিভেনশন হয়, একটা হলো কর্টিক্যাল রিয়াকশন অ্যান্ড পলিস্পার্মিটা কীভাবে প্রিভেনশন হচ্ছে সেটা হলো দুটো প্রসেস আছে, একটা হলো ফাস্ট পলিস্পার্মি প্রিভেনশন আর একটা হলো স্লো পলিস্পার্মি প্রিভেনশন। 5 নাম্বার পয়েন্টটা মানে পলিস্পার্মি যে প্রিভেনশন হচ্ছে দুটো প্রসেসের মাধ্যমে, একটা হলো ফাস্ট, একটা হলো স্লো পলিস্পার্মি প্রিভেনশন। সেটা একটা আমি একটু ছবি না এঁকে বোঝাতে পারবো না, একটা ছবি আঁকি তার মাধ্যমে বোঝাবো কি করে এই স্পার্মটাকে প্রিভেন্ট করে যাতে না ঢোকে ভাইটালাইন মেমব্রেনকে ক্রস করে। চলো আমরা ছবিটা আঁকছি। এটা দেখো জোনা পেলুসিডার লেয়ার, আর এটা হলো পেরিভাইটালাইন স্পেস, আর নেক্সট হলো ভাইটালাইন মেমব্রেন। ঠিক আছে, এই ভাইটালাইন মেমব্রেনের গায়ে এইগুলো যেগুলো আছে সেটা হলো সোডিয়াম চ্যানেল। কি আছে? সোডিয়াম চ্যানেল। আমি ফার্স্ট যেটা বলবো সেটা হলো মানে ফাস্ট পলিস্পার্মি রিয়েকশনটা কীভাবে হচ্ছে, পরে আমি স্লো পলিস্পার্মি প্রিভেনশনটা বলছি। তো ফাস্ট পলিস্পার্মি প্রিভেনশন মানে হচ্ছে খুব তাড়াতাড়ি হবে, কিন্তু এটা একটা পার্মানেন্ট প্রসেস নয়, খুব তাড়াতাড়ি হবে। কিন্তু স্লোটা হলো ধীরে সুস্থে হবে, কিন্তু ওটা মানে পার্মানেন্ট প্রসেস, ওটা মানে থাকবে, ওটার ফলে পলিস্পার্মি আর হবে না। তো ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে যখন ধরো এখানে একটা স্পার্ম যখন ভেদ করে এখানটাতে আসছে পেরিভাইটালাইন স্পেসের মধ্যে ঢুকছে, তখন কি হচ্ছে, তার আগে এটা জানো যে ভাইটালাইন মেমব্রেনের ভেতর দিকটা হলো নেগেটিভ চার্জ, আর পেরিভাইটালাইনের মধ্যে হলো পজিটিভ চার্জ।
মানে পজিটিভ চার্জ মানে এখানে সোডিয়ামটা বেশি, পজিটিভ বেশি, সোডিয়াম বেশি, আর ভাইটালাইন মেমব্রেনের ভেতর দিকটা হলো নেগেটিভ চার্জ মানে সোডিয়াম কম। এবার সোডিয়াম চ্যানেলগুলো তখন বন্ধ থাকে, ভেতরের নেগেটিভ চার্জ মানে হলো -70 মিলিভোল্ট মতো থাকছে। আরেকটা কথা বলি যে স্পার্ম কিন্তু নেগেটিভলি চার্জ, স্পার্ম নেগেটিভলি চার্জ। তো চ্যানেলগুলো যখন মানে বন্ধ থাকছে, এটা পোলারাইজ স্টেটে থাকছে, তার মানে ভেতরে থাকছে হলো নেগেটিভ চার্জ আর পেরিভাইটালাইন স্পেসের মধ্যে থাকছে পজিটিভ চার্জ। এইবারে যখন একটা স্পার্ম ধরো জোনা পেলুসিডা ক্রস করে পেরিভাইটালাইন স্পেসের মধ্যে ঢুকবে, তখন কি হবে, পজিটিভ চার্জ যেহেতু আকর্ষণ করবে এবং কি হবে, যেই মাত্র না ঢুকলো স্পার্মটা, তখন ভাইটালাইন মেমব্রেনের গায়ে যে সোডিয়াম চ্যানেলগুলো আছে সেগুলো খুলে যাবে। খোলার পরে কি হবে, এখান থেকে পেরিভাইটালাইন স্পেস থেকে আরও সোডিয়াম ওই চ্যানেলের মধ্য দিয়ে এই ভেতরে ভাইটালাইন মেমব্রেনের ভেতরে ঢুকতে থাকবে। তখন ভাইটালাইন মেমব্রেনের ভেতরে -70 মিলিভোল্টটা গিয়ে দাঁড়াবে হলো পজিটিভ চার্জ, আর বাইরে তখন নেগেটিভ চার্জ হয়ে যাবে, মানে ডিপোলারাইজড হয়ে যাচ্ছে, নেগেটিভলি চার্জ হচ্ছে। এবার আমি বলেছিলাম স্পার্ম হলো নেগেটিভলি চার্জ, তো নেগেটিভ আর নেগেটিভ তাহলে কি হবে, রিপালস করবে, বিকর্ষণ করবে। এর ফলে অন্য স্পার্মগুলো কি করবে, পালিয়ে যেতে চাইবে, অন্য স্পার্মগুলো আর ঢুকতে চাইবে না। তো এটা খুব কুইক মানে একটা প্রসেস, খুব তাড়াতাড়ি হয়, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট নয়। আর এই যে স্পার্মের মধ্যে স্পার্মগুলো যে ঢুকবে, এই স্পার্মটা এখান দিয়ে ঢুকবে, এখানে ফিউজ করে ঢুকবে ভাইটালাইন মেমব্রেন আর অ্যাক্রোসোমাল মেমব্রেনটা, স্পার্মের মেমব্রেনটা ফিউজ করে গিয়ে স্পার্মের ভেতরের কিন্তু কোন অংশটা ঢুকবে, পুরোটা কিন্তু ঢুকবে না, একমাত্র নিউক্লিয়াস আর সেন্ট্রিওলটাকেই ঢোকাবে, কারণ সেন্ট্রিওলটাকেই ঢোকাবে, কারণ ওখানে তো সাইটোপ্লাজম বলে কোনো কিছু থাকেই না, নিউক্লিয়াস আর সেন্ট্রোজোমটাই তো মেন। তাহলে ওইটুকানি অংশই কিন্তু ভাইটালাইন মেমব্রেন ক্রস করে কোথায় ঢুকবে, প্লাজমের মধ্যে ঢুকবে। এটা একটা ফার্স্ট প্রসেস। আর নেক্সট যে পার্মানেন্ট প্রসেসটা হচ্ছে সেটা হলো স্লো প্রসেস। তো স্লো প্রসেসটা কি সেটা আমরা দেখি। তোমরা আগে দেখেছো যে সেকেন্ডারি উসাইডের স্ট্রাকচারে কর্টিক্যাল গ্রানিউলস থাকে, তখন আমি বলেছিলাম যে কর্টিক্যাল গ্রানিউলসটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে। কর্টিক্যাল গ্রানিউলসটা কোথায় থাকে, প্লাজমের এক্সোপ্লাজমের মধ্যে থাকে, মানে বাইরের দিকে যেই প্লাজমটা থাকে প্লাজমের, সেটাকে বলছে, এই সাইডটা যেই প্লাজমটা থাকছে সেইটা হলো মানে এক্সোপ্লাজম। এই এক্সোপ্লাজমের মধ্যে কর্টিক্যাল গ্রানিউলসগুলো থাকে। এইবার কর্টিক্যাল গ্রানিউলসগুলো যে স্পার্মটা ঢুকছে, কর্টিক্যাল গ্রানিউলসগুলো কি করে, ভাইটালাইন মেমব্রেনের সঙ্গে ফিউজ করে। তো ফিউজ করার ফলে এই কর্টিক্যাল গ্রানিউলসগুলো বাইরে বেরিয়ে পেরিভাইটালাইন মেমব্রেনে এইখানে এই গোল গোল কর্টিক্যাল গ্রানিউলস থাকে। এই গোল গোল কর্টিক্যাল, একটা কালার দিই, অন্য কালার দিলে বুঝতে সুবিধা হবে। তো এখানে গোল গোল কর্টিক্যাল গ্রানিউলসগুলো এই এক্সোপ্লাজমে থাকে। এই কর্টিক্যাল গ্রানিউলসটা এই ভাইটালাইন মেমব্রেনের সঙ্গে ফিউজ করে গিয়ে বাইরে বেরিয়ে এইখানটাতে পেরিভাইটালাইন স্পেসে গিয়ে একটা জড়ো হয়ে একটা লেয়ার তৈরি করবে। এটা একটা লেয়ার তৈরি করবে। এর ফলে কি হবে, অন্য যে স্পার্মগুলো আছে সেই অন্য স্পার্মগুলো ভাইটালাইন মেমব্রেনের মধ্য দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে এইটা একটা স্লো প্রসেস। কর্টিক্যাল গ্রানিউলের এই লেয়ারটা তৈরি করতে, পেরিভাইটালাইন স্পেসের মধ্যে এই লেয়ারটা তৈরি করতে অনেকটা সময় লাগে, এবং স্পার্মকে যাতে না ঢুকতে পারে তার জন্য একটা লেয়ার তৈরি করে, যেটা কিনা বেশি মানে পলিস্পার্মিটা প্রিভেনশন করে। তাহলে এটা স্লো প্রসেস, কিন্তু এটা স্টেবল প্রসেস, ঠিক আছে। এইবারে যে নেক্সট প্রসেসটা হলো সেটা হলো ফিউশন হচ্ছে কি করে, প্রোনিউক্লিয়াইয়ের সাথে দুটো প্রোনিউক্লিয়াই। এবার তো অলরেডি সেন্ট্রিওল আর কি বলেন নিউক্লিয়াইটা ঢুকে গেছে। এবার প্লাজমের যে নিউক্লিয়াই আর সেকেন্ডারি উসাইডের যে নিউক্লিয়াই আর স্পার্মে যে নিউক্লিয়াই কিভাবে ফিউজ করছে সেটা হলো নেক্সট স্টেপ।
এই দেখো, তোমরা এই ছবিটা দেখলে আরও স্পষ্ট বুঝতে পারবে। এই যে কর্টিক্যাল গ্রানিউলসগুলো ভাইটালাইন মেমব্রেনটাকে ক্রস করে গিয়ে পেরিস ভাইটালাইন স্পেসে গিয়ে একটা এই ডট 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 করা আছে, এইখানে একটা লেয়ার তৈরি করছে। এর ফলে আর স্পার্ম ঢুকতে পারছে না। এই একটাই স্পার্ম আস্তে 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 কীভাবে ভেতরে ঢুকছে সেটাই হলো এই ছবিটার মাধ্যমে বোঝা যাচ্ছে। আগেই বলেছি যে সেকেন্ডারি উসাইটটা মিওসিস 1 স্টেপ হয়ে আছে, মিওসিস 2 কিন্তু হয়নি। মিওসিস 2 হবে কখন? যখন এই স্পার্মটা উপ্লাজমের মধ্যে ঢুকবে। স্পার্ম উপ্লাজমের মধ্যে ঢুকবে মানে স্পার্মের যে নিউক্লিয়াসটা আছে সেটা আর সেন্ট্রিওলটা ভেতরে ঢুকবে। বাইরে আর অন্যান্য যে জিনিসগুলো আছে স্পার্ম টেইল বাকি অংশগুলো ডিজেনারেট হয়ে যাবে বাইরে। এই স্পার্মের নিউক্লিয়াসটাকে বলে স্পার্ম প্রোনিউক্লিয়াই। তো যেই স্পার্ম প্রোনিউক্লিয়াই আর সেন্ট্রিওল ঢুকলো তখন সেকেন্ডারি উসাইটের মধ্যে কি হবে? মিওসিস 2 হবে। মিওসিস 2 হওয়ার ফলে যেটা তৈরি হবে, একটা প্রোনিউক্লিয়াই তৈরি হবে, ফিমেল প্রোনিউক্লিয়াই, আর একটা হলো পোলার বডি। পোলার বডি কি? পোলার বডি আর কিছুই না, ওটাও একটা মানে সাইটোপ্লাজমের পার্টটা থাকবে না, শুধু নিউক্লিয়াসের পার্টটা থাকবে। এই পোলার বডিটাকে কি করবে? ভাইটালাইন মেমব্রেনের বাইরে বার করে দেবে। আর ফিমেল যে প্রোনিউক্লিয়াইটা রয়েছে সেই ফিমেল প্রোনিউক্লিয়াইটা মেল প্রোনিউক্লিয়াইয়ের সাথে ফিউশন হবে। ফিউশন হয়ে কি হবে? n+n যুক্ত হয়ে হবে ডিপ্লয়েড সেল, মানে 2n। আর এই 2n হতে হেল্প করবে কে? মেলের থেকে পাওয়া সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলে কিন্তু বেমতন্তুর গঠনে হেল্প করবে। তাহলে এখন যে 2nটা পেলাম সেটার মধ্যে অটোসোম আছে হলো 44 আর আছে XX বা XY। তো এভাবেই একটা জাইগোট ফর্মেশন হয়। এবার এই জাইগোটটা কিভাবে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে এসে কয়েকটা স্টেপের মাধ্যমে কিভাবে আসবে এবং এন্ডোমেট্রিয়ামে এসে কিভাবে ইমপ্লান্ট হবে সেটা আমি বলবো আমার নেক্সট ভিডিওতে। আশা করছি তোমরা ফার্টিলাইজেশনের বিভিন্ন স্টেপসগুলো তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিওতে আসবো ইমপ্লান্টেশন আর প্লাসেন্টা নিয়ে।